আচ্ছা, এই মাছ ক্রেতারা এবার থামেন, নাহলে আপনাদেরকে কিন্তু মাছ বিক্রি আর করতে দিব না। এবার থামেন, আপনারা সবজি বিক্রি করেন। শোনো, তো আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব। অধ্যায় নাম্বার 8, পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। ওকে, পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশনে যদি আমরা আসি, এই চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার। এখানে দুইটা জিনিস আছে, দেখো। প্রথম অংশ কি? পর্যাবৃত্ত। 2 নম্বর অংশ কি? গতি। তাহলে এখানে প্রথমে আমরা একটু পর্যাবৃত্ত ওয়ার্ডটাকে যদি একটু শিখে নিই। গতি মানে তোমরা পড়ে এসেছো, গতি মানে বল আর বেগ, মানে একটা গতিশীল বস্তুর সরণ ত্বরণ, বেগ, বল, টল, শক্তি, মুক্তি, এগুলো বের করবো। ওকে, পর্যাবৃত্ত এই ওয়ার্ডটাকে খুবই সিম্পল ওয়ার্ডে বললে আমরা বলি, এই কানে লাগছে, কান কেটে ফেল। পর্যাবৃত্ত ওয়ার্ডের মানে হলো রিপিট। পর্যাবৃত্ত ওয়ার্ডটার মানে হচ্ছে রিপিট, একটা কাজ বারবার করা। যেমন সূর্য প্রতিদিন উঠে প্রতিদিন অস্ত যায়, একটা পর্যাবৃত্ত। তোমরা প্রতিদিন চিরকুট দাও, একটা পর্যাবৃত্ত। তোমরা অনেক সময় চিরকুটে মারা খাও, ধরো 10 দিন পর পর মারা খেলা, একটা পর্যাবৃত্ত। ওকে, আবার মনে করো তুমি 10 পা হাঁটার পরে পড়ে যাও, আবার 10 পা হাঁটো, আবার পড়ে যাও, পর্যাবৃত্ত। কি 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 এই তোমাদের তো কলেজের পরীক্ষার জন্য আমাকে এমনি বিষে আসতে বলা হয়েছে, তো ও কি করে বুঝবে আসলে? আচ্ছা, কি যেই কয়দিন পরীক্ষা তুই 5টা বিষে আসতে পারিস, সমস্যা নেই, ঠিক আছে? বিষে আসতেই হবে। আচ্ছা শোনো, মানে কলেজের পরীক্ষার টাইমে, মানে যাদের ম্যাক্সিমাম কলেজের পরীক্ষায় 2 থেকে 5টাই হচ্ছে, যেগুলো হচ্ছে, তো তোমরা 5টা বিষে আসলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার এই রিপিট মানে একটা জিনিস বারবার করা, বারবার বারবার করা। তো এখন ভালো করে খেয়াল করো, আমরা এই রিপিটেশনটা 2-3 ভাবে হতে পারে। মনে করো আমরা 2 ঘন্টা পর পর এক জায়গায় যাচ্ছি, আমরা 20 ঘন্টা পর পর এক জায়গায় যাচ্ছি, এটা একটা রিপিট। আবার এমনও হতে পারে যে আমরা মনে করো আমরা 1 কিলোমিটার হাঁটছি, গিয়ে একটা চকলেটের বাক্স পাচ্ছি, আবার 1 কিলোমিটার হাঁটছি, আরেকটা চকলেটের বাক্স পাচ্ছি। অর্থাৎ আমরা সময় দিয়েও রিপিটেশন পেতে পারি, দূরত্ব দিয়েও রিপিটেশন পেতে পারি, সময় দিয়েও রিপিটেশন পেতে পারি, দূরত্ব দিয়েও রিপিটেশন পেতে পারি। তাহলে এই রিপিটটা কয় ধরনের? 2 ধরনের। এই রিপিটটা হতে পারে দূরত্বের রিপিটেশন, হতে পারে সময়ের রিপিটেশন। রিপিটেশনটা হতে পারে দূরত্বের রিপিটেশন, এবং এই রিপিটেশনটাই হতে পারে সময়ের রিপিটেশন। তাই মনে থাকবে, তাহলে রিপিটেশনটা সময়েরও হতে পারে, দূরত্বেরও হতে পারে। ক্লিয়ার? এখন দেখি রিপিটেশনটাকে আরো ইজিলি আমরা বুঝতে পারি কেমন করে। মনে করো এটা একটা কিছু নিলাম আমরা, মনে করো আমরা এখানকার এ বিন্দু ছিলাম। আমি যদি এই এ বিন্দু থেকে ঘুরে আবার এই বিন্দুতে চলে আসি, তাহলে এটা হচ্ছে আমার ওয়ান টাইম রিপিটেশন, তাই না? আবার মনে করো আমি আর একবার ঘুরে আবার এই বিন্দুতে চলে আসলাম, কয়বার রিপিটেশন? এই টাইপের রিপিটেশন আলা যে গতি থাকবে তার নাম হলো পর্যাবৃত্ত গতি, যেখানে একটা ফিক্সড টাইম থাকবে, একটা ফিক্সড গ্যাপ থাকবে, একটা ফিক্সড ধরনের রিপিটেশন হবে, যেখানে একটা ফিক্সড রিপিটেশন হবে। বারবার আমি 2 পাই আর দূরত্ব পর পর একে পাচ্ছি, 2 পাই আর দূরত্ব পর পর একে পাচ্ছি, 2 পাই আর ঘুরে আসছি, একে পাচ্ছি।
এই যে রিপিটেশনটা, এই রিপিটেশন থাকলে তার নাম পিরিয়ডিক মোশন, তার নাম পিরিয়ডিক মোশন। বাট এই রিপিটেশনের একটু কেয়ারফুল হতে হবে একটা জায়গায়। এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। মনে করো এটাও একটা গতি, এটাও একটা গতির মতো। তো মনে করো এই বিন্দুটা হচ্ছে আমাদের এই বিন্দু, এই বিন্দুটা কি বিন্দু? এই বিন্দু। মনে করো এই ক্লাসরুমের বাইরে যারা আছিস চুপ। এই এই বিন্দু থেকে ঘুরে মনে করো আমি ডাইরেক্ট বি বিন্দুতে যেতে পারি। আবার যদি আমি এই বিন্দু থেকে যাই, দেখো আমি কিন্তু বাম পাশ থেকে এই বিন্দু হতে পারবো। হ্যাঁ কিনা? কিন্তু যদি গতিটা এরকম হয়, তুমি এইখান থেকে প্রথমবার এইখানে গেলা, দ্বিতীয়বার এইখান থেকে এই দিকে আসলা, মানে একবার এই দিক থেকে আরেকবার এই দিক থেকে। এইটাকে পর্যায়বৃত্ত গতি বলা যাবে না, এটাকে পর্যায়বৃত্ত গতি বলা যাবে না। এটাকেও বলতে পারবা, আরেকটু অপেক্ষা করতে হবে। আরেকটু অপেক্ষা মানে কি? তুমি প্রথমবার এইভাবে গেলা, পরের বার এইভাবে গেলা, তার পরের বার যদি আবার পরের বার যদি আবার এই, তারপর এবার এই, যদি এরকম গতি হয় তাহলে তুমি পর্যায়বৃত্ত। কথা কি বুঝতে পেরেছ? মানে একই দিক থেকে হওয়াটাও ভেরি ইম্পর্টেন্ট। মানে জাস্ট কাউকে তুমি কমন পড়ে গেলে, একবার উত্তরে যেতে গিয়ে কমন পড়ে গেলে, আরেকবার দক্ষিণে যেতে গিয়ে কমন পড়ে গেলে, ইট ইজ নট পর্যায়বৃত্ত। তাকে সবসময় একই দিকে যেতে গিয়ে কমন পড়তে হবে। মানে কাউকে কমন তুমি ফেললা, উত্তর থেকে গেলে কমন, আবার উত্তর থেকে আসতেই কমন ফেলতে হবে। রিপিটেশনটা একটা দিক থেকে হতে হবে। মানে এখন এই আমি যেই ডাইসটার উপর উঠে আছি, সামনে পিছনে অনেক দিক থেকে উঠে যায়। পর্যাবৃত্ত বলতে গেলে বারবার তোমাকে একই দিক থেকে উঠতে হবে। মনে করো এই এই, তাহলে পর্যাবৃত্ত। কিন্তু মনে করো এই এই, তাহলে পর্যাবৃত্ত না। তাহলে এখানে বিষয়টা হচ্ছে একই দিক থেকে হওয়াটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এখানে একটা কি ওয়ার্ড বা একটা নোট পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সেই ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে একই দিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। রিপিটেশনটা একই দিক থেকে হতে হবে। এই রিপিটেশনটা কেমন করে হতে হবে বলো? একই দিক থেকে হতে হবে। ক্লিয়ার? একই দিক ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট। এবার আমি তোমাদের মাথার মধ্যে পর্যাবৃত্ত গতির ডেফিনিশনটা ঢুকাবো। এবার আমি তোমাদের মাথার মধ্যে পর্যাবৃত্ত গতির ডেফিনিশনটা ঢুকাবো, যেটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। কেউ ভুলেও লিখিও না, সবাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, আই কন্ট্যাক্ট ঠিক করো। তাহলে পর্যাবৃত্ত গতি, তাহলে ডেফিনিশনটা হবে এরকম: যদি কোনো একটি বিন্দুর গতি এমন হয় যে বিন্দুটি গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বা নির্দিষ্ট দূরত্ব পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে এই গতিকে পর্যাবৃত্ত গতি বলা হয়। একবার পরে কিচ্ছু পারা যাবে না, ঢুকবে মাথার মধ্যে, ঢুকবে। একটু অপেক্ষা করো, আবার শোনো। যদি কোনো বিন্দুর গতি এমন হয় যে এটি তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বা নির্দিষ্ট দূরত্ব পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে এই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। একবার একটু আমার সাথে বলো। যদি কোনো বিন্দুর গতি এমন হয় যে এটি গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বা নির্দিষ্ট দূরত্ব পর পর একই দিক থেকে, তবে এই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। আরো একবার শুনে নাও, বলার দরকার নাই, জাস্ট শুনে, একটু বড় সংজ্ঞা তো। যদি কোনো বিন্দুর গতি এমন হয় যে গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বা নির্দিষ্ট দূরত্ব পর পর একই দিক থেকে অতিক্রম করছে, তবে এই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। লিখে ফেলো, লিখে ফেলো, লিখে ফেলো, সংজ্ঞাটা লিখে ফেলো। সহজ সংজ্ঞা।
হয় পথ নাহলে সময়, দুইটাকে একসাথে দরকার নেই, একটা হলেই হলো। হয় পথ নাহলে সময়। ওকে, তাহলে একটু মিলিয়ে নাও। যদি কোনো বিন্দুর গতি এমন হয় যে এটি গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বা নির্দিষ্ট দূরত্ব পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে এই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। তবে এই গতিকে কি বলে? পর্যাবৃত্ত গতি বলে। ক্লিয়ার? ফ্যান্টাস্টিক। এবার বহুত গতি পর্যাবৃত্ত হবে, বহুত গতি পর্যাবৃত্ত হবে। তাহলে ভালো করে খেয়াল করো, পর্যাবৃত্ত গতি, যেটা ইংলিশ হচ্ছে পিরিয়ডিক মোশন। স্প্রিং এর গতি অবশ্যই পর্যাবৃত্ত গতি। এই পিরিয়ডিক মোশনকে আমরা প্রথমে দুইটা রাস্তায় আলাদা করে ফেলতে পারবো। একটা রাস্তাকে বাংলায় বলা হয় স্থানিক, আরেকটা রাস্তাকে বাংলায় বলা হয় কালিক। আর এই দুইটা মিলাইলে আরেকটা নাম হচ্ছে বোথ বা উভয়। তাহলে পিরিয়ডিক মোশন বা পিএম, পিরিয়ডিক মোশনকে আমরা বলতে পারি পিএম, প্রাইম মিনিস্টার। পিরিয়ডিক মোশনকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, স্থানিক, কালিক এবং বোথ। এবং ডেফিনিশনটাই যদি আমরা খুব ক্লিয়ারলি বুঝে থেকে থাকি, তাহলে ডেফিনিশন থেকেই এই স্থানিক, কালিক, বোথ এই ঘটনাটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। বলো দেখি, স্থানিকে কি রিপিট হবে? বলো। স্থানিকে দূরত্ব রিপিট হবে। কালিকে কি রিপিট হবে? সময় রিপিট হবে। আর বোথে কি হবে? টাইম এবং সময় দুইটাই রিপিট হবে। বোথে টাইম এবং সময় দুইটাই কি হবে? বলো দেখি। রিপিট হবে। সময় ও দূরত্ব দুইটাই রিপিট হবে। তো এইখান থেকে সাধারণত পরীক্ষায় উদাহরণই আসে। একটা উদাহরণ দিল, যে তোমাকে বললো বলো এটা কিসের গতির উদাহরণ, স্থানিক না কালিক না উভয়। এরকম এমসিকিউ কোশ্চেন প্রচুর হয়। আমরা মুখস্থ আলাদা করে না করে আমি একটা একটা করে নাম জিজ্ঞেস করি, তোমরা বলো সেটা স্থানিকে হবে নাকি কালিকে হবে নাকি দুইটার মধ্যেই হবে। সেটা স্থানিকে হবে নাকি কালিকে হবে নাকি দুইটার মধ্যেই হবে। এই কথা ক্লিয়ার? ওকে, তাহলে আসো তো আমরা একটু মিলানোর যদি চেষ্টা করি। ধরো আমি তোমাদেরকে বললাম ঘড়ির গতি, ঘড়ির কাঁটা ঘুরে না, টিক 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 টিক। ঘড়ি 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 না, ঘড়ি, ঘড়ির গতি, ঘড়ির কাঁটার গতি কি হবে? বোথ। তাই আমি তো জানতাম কালি। ঘড়ি টাইম দেয়, ঘড়ি আবার পথ দেয় নাকি? ঘড়ির কাঁটা একটা নির্দিষ্ট টাইম পর পর ব্যাক করে, আবার টাইম পর পর সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। ঘড়ির কাঁটার গতি কি হবে?
ঘড়ির কাঁটার গতিকে আমরা বলতে পারি বোধ। এই ঘড়ির কাঁটার গতিকে আমরা কি বলতে পারি? বোধ। এরপর 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 কি জানবে বলে ওটাকে, কেউ তো পড়ে নাই। হ্যাঁ, এই যে রাজশাহী কলেজের যে ড্রেসটা, রাজশাহী কলেজের ড্রেসটা কেমন? এরকম বাক্স বাক্স, এরকম না? এখন এই জামা পরে যদি কেউ হাঁটাহাঁটি করে, মনে করো কখনো এরকম আস্তে আস্তে হাঁটছে, কখনো লাফাচ্ছে, কখনো দৌড়াচ্ছে, যাই করো, ওই খোপ 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 বাক্সগুলা কি হবে? বাক্সগুলা রিপিটেশনটা কি হবে? মানে সাদা নীল সাদা নীল সাদা নীল এরকম করে রিপিটেশন। অর্থাৎ রিপিটেশনটা কিন্তু আমরা যদি ওটা গতিশীল হয়ে যায় জামাটা, রিপিটেশনটা কিন্তু একটা দূরত্ব পর পর হবে। তাহলে ডোরা কাটা জামা বা ডোরা কাটা শার্ট, এর রিপিটেশনটা কেমন রিপিটেশন বলতে পারবো? স্থানিক রিপিটেশন। তাহলে স্থানিক রিপিটেশনের উদাহরণ কি হলো? ডোরা কাটা। আচ্ছা লাও জেব্রা লিখলাম, লাও ডোরা কাটা জেব্রা। বানান ভুল লিখেছি। এই লাও, এই এবার তো ঠিক আছে, ডোরা কাটা জেব্রা। এই ওকে, এবার 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 শোনো শোনো শোনো, ধরে নাও সমান, এটা আরে জেব্রা তাই, ঠিক আছে? আচ্ছা এই, আচ্ছা ডোরা কাটা জেব্রা বাদ দাও, এই মাটিতে একটা ম্যাট পাতা আছে, দেখো প্রত্যেকটা ওই বাক্সগুলা সমান দূরত্ব বরাবর আছে। দেখো দেখো সবাই এরকম করে টুকি টুকি করে দেখো, ঠিক আছে? হ্যাঁ, এই দেখলা, ভালো করে দেখলা, মোবাইলে লাইট জ্বালিয়ে দেখো, চশমা খুলে দেখো। আচ্ছা এই, এবার শোনো, তাহলে স্থানিক গেল, বোধ গেল, বা যে কোনো আরো হতে পারে। ধরো বললাম 24 ঘন্টায় একদিন হয়, কি হবে? 24 ঘন্টা পর পর একদিন হয়। তাহলে আমি যদি বলি 24 ঘন্টায় একদিন হয়, এটা কালি। যদি বলি পৃথিবীর আহ্নিক গতি, তাহলে কি হবে? আহ্নিক গতি মানে 24 ঘন্টায় একদিন, কিন্তু বোধ হবে না, এটা কালিক হবে, কারণ টাইম 24 ঘন্টা। বাট পৃথিবীতে এরকম করে ঘুরে, এরকম করে না, এরকম করে করে দেবে। অর্থাৎ পৃথিবী কিন্তু ঘুরতে 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 একই জায়গায় থাকে না, তাই স্থানিক হবে না। বার্ষিক গতিতে সূর্য যদি অন্য কাউকে কেন্দ্র করে ঘুরে, তাহলে পৃথিবীর মোশনটা চেঞ্জ হবে। তাই এই আহ্নিক গতিকে আমরা কিসের অন্তর্গত বলবো? আচ্ছা, এই তুষার অফিসের স্প্রিংটা দিয়ে যা, বারবার স্প্রিংটা নিয়ে যাচ্ছিস কেন? এর আগের ব্যাচেও তো লেগেছিল। স্প্রিং কই? স্প্রিং দে। আচ্ছা, এবার স্প্রিং আসার আগে আমরা মনের স্প্রিং দিয়ে কাজ করি। এই শোনো, এই দেখো, এটা মনের স্প্রিং। স্প্রিংকে টানছি, বড় হচ্ছে, দেখতে পাচ্ছ না? তাই তো তোমাদের মন ফিজিক্সের মনই না, কি বলো? এই দেখো, স্প্রিং টানছি, বড় হচ্ছে, ছেড়ে দিলাম, এই স্প্রিংটা আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে থাকে। কই রে স্প্রিং, কই রে? স্প্রিংটা কই? জানিস যে পরা বোতলে নিয়ে গেছিস, কেন দিয়ে যা, তাতে রাখি স্প্রিং দে দে। কেন পরে কথা বলতে বলবে? ওর থেকে তো বলাই হয়নি কোশ্চেন দেওয়ার কথা, কোশ্চেন বানাতে বলে যাচ্ছে। এই এটা, এটা কিন্তু আয়রার খেলনা, আয়রাকে বলা যাবে না, ঠিক আছে? আয়রা যখন ঘুমিয়েছিল আমি নিয়ে চলে এসেছি। না না না, আয়রাকে বলা যাবে না। শোনো,
চুরি বিদ্যায় বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। আচ্ছা আচ্ছা, এটা কি, এটা কি, এটা কি? আচ্ছা শোনো, তাহলে এটা একটা স্প্রিং, ওকে। এখন এই যে স্প্রিং, এটাকে যদি আমরা টেনে ছেড়ে দিই, এই যে এটা মোটামুটি দুলতে থাকবে। কিন্তু এখানে তুমি দুলাটা অত ভালো করে বুঝতে পারছো না। এই যে এখন দেখো মোটামুটি দেখা যাচ্ছে যে টাইম পিরিয়ডটা সেম, কারণ তোমরা টাইম পিরিয়ডের সূত্র আগে পড়েছো। টাইম পিরিয়ড ধ্রুব মানে কালিক, আর এই যে এটার যে বিস্তার মানে এটা যে দুলবে, এটাও যদি বাতাসের বাধা করা না থাকতো একেবারে ইকুয়াল হতো। অর্থাৎ স্থানিক এবং কালিক, তাহলে স্প্রিং এর গতি কিসের মধ্যে পড়বে? বোথের মধ্যে পড়বে। ওকে ওকে, এখনো খেলা আছে। হ্যাঁ, যদি সূর্য স্থির হয় তাহলে বোথ হবে, সূর্য যদি গতিশীল হয় তাহলে কালিক হবে। এখন শোনো, এবার 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 এই স্প্রিংটা যখন আমরা এই অধ্যায়ে পড়বো, আর একটা দুইটা ক্লাস পরে পড়বো, তখন সবার আগে দেখো এই স্প্রিংটা আমি ওজন করলে তো ভর আছে না, কিন্তু তোমার আগেই মনে করে নিবে এর কোনো ভর নাই। আমরা আমাদের সিলেবাসে স্প্রিং এ যে অঙ্কগুলা করব, স্প্রিং এর নিজস্ব ভর শূন্য, এটা ধরেই করতে হবে। যেমন আমরা যে সরল দোলক নিয়ে এরকম করে দোলাবো, আমরা মনে করব সরল দোলকের দড়িরও কোনো ভর নাই, এবং সরল দোলকের দড়িকে যদি তুমি ধরে টানো, সেটা কি বড় হবে না, ছোট হবে না? বুঝতে পেরেছো? সো সরল দোলকের দড়ি নাকি বড়ও হবে না, ছোটও হবে না। বুঝতে পেরেছো? এই দুটো জিনিস মনে রেখো, এটা স্প্রিং, বাট এটা এমন একটা স্প্রিং এর নাকি কোনো ভর। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ড কি গতি জিজ্ঞেস করি, বলো দেখি। হৃদ স্পন্দন, হার্টবিট, হার্টবিট কি হবে? আসো ভোটিং করিলি। এই কারা কারা স্থানীকে ভোট দিচ্ছ হাত তোলো, কারা কারা কালীকে ভোট দিচ্ছ হাত তোলো, কারা কারা স্থানিক কালীকে দুইটাতে ভোট দিচ্ছ হাত তোলো। কালী শিওর, লক করে দিলাম। আচ্ছা শোনো, বিষয় হচ্ছে তোমরা জানো যে হার্টে চারটা জিনিস থাকে, অলিন্দ নিলয়, দুটা অলিন্দ দুইটা নিলয়, তাই না? তো ঘটনা হচ্ছে এইখানে একসাথে দুইটা ঘটনা ঘটে, এবং প্রত্যেকটা ঘটনার টাইম আলটিমেটলি 0.8 সেকেন্ড করে, লাভ ডাব যে সময়টা হয়। তো 0.8 সেকেন্ড মানে টাইম ফিক্স, সুতরাং কালিক তো হবেই। এখন প্রশ্ন হচ্ছে হার্টের মধ্যে কোনো একটা দিয়ে রক্ত প্রবেশ করে ভালভ দিয়ে, আরেকটা ভালভ দিয়ে রক্ত বের হয়, এরকম করে তো ঘটনা। ওই ভালভ গুলা কি দৌড়ে বেড়াচ্ছে, ভালভ গুলা কি হার্ট কি ছোট হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে? মানে মানুষের হার্টের সাইজ যদি থাকে ফিক্সড, তাহলে সংকোচন প্রসারণের যে জায়গাটা সেটাও ফিক্সড, অর্থাৎ যেখান দিয়ে রক্ত প্রবেশ করবে আর রক্ত বার হবে এই পথটাও ফিক্সড, যদি মানুষের সাইজ হয় ফিক্সড। তাইলে স্থানও তো আমি দেখতে পাচ্ছি ফিক্সড। হ্যাঁ, হার্ট এখানে। হ্যাঁ, এই না না না, আফিফের যুক্তি কিন্তু ভালো আছে। আফিফ যুক্তি দিছে যে ও এখানে দাঁড়িয়ে ছিল, ও এখানে চলে গেছে, ওর হার্টের তো জায়গা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি মনে করি আফিফ এখানে দাঁড়িয়ে আছে, মানে আমরা আসলে হার্টের হৃদস্পন্দন বলতে কিন্তু আফিফের দৌড়াদৌড়ি গতিকে বোঝাচ্ছি না। আমরা হৃদস্পন্দন বলতে এখানে যে হার্টটা আছে, এই হার্টটা এই 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 হচ্ছে, এটা যেমন নির্দিষ্ট টাইমে হচ্ছে, এবং যতদিন পর্যন্ত হার্টে কোনো সমস্যা না হচ্ছে এই হার্টটা সেম পরিমাণই বড় হচ্ছে, সেম পরিমাণই ছোট হচ্ছে, সেমই বড় হচ্ছে, সেমই ছোট হচ্ছে। এই আফিফ বুঝতে পারলি, তো হার্ট সেম পরিমাণ বড় হচ্ছে, সেম পরিমাণ ছোট হচ্ছে। শরীরে স্থানিক, মানে আমাদের হাঁটাহাঁটি কিন্তু হার্টের গতি না, হার্টের গতি হচ্ছে হার্ট বড় হওয়া, ছোট হওয়া, প্রসারণ, এটা কিন্তু স্থানিক। তো উত্তর হবে বোথ। আচ্ছা আচ্ছা, এই দেখো
শোনো, ফিজিক্স সবসময় স্বাভাবিক জিনিস নিয়ে ডিল করে। বায়োলজিতে যদি মেডিকেলের প্রশ্ন আসে হৃদস্পন্দনের সময় কত, তুমি 0.8 সেকেন্ড দিবা কিনা? তুমি বলবা কখনো কম কখনো বেশি। কি কি ও, আমার হার্টের মতো যদি পৃথিবীর আহ্নিক গতির ক্ষেত্রে বার্ষিক গতিকে উচ্চ রাখি তাহলে বোধ বলা যাবে, তাহলে বোধ বলা যাবে। যুক্তি ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমরা হৃদস্পন্দনকে কি দিব? বোধ দিব। ওমা, আচ্ছা, হার্ট বিট। এই তাহলে হৃদস্পন্দন স্থানিক কালিক দুইটাই। আর কালিকের প্রমাণ আমরা বায়োলজি বইয়ে পেয়েছি। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এই তিনটা টাইপ থেকে যদি অন্য কোনো উদাহরণ আসে পারা যাবে তো? যাবে? ওকে। হ্যাঁ, তাহলে হচ্ছে এই তোমাদের সকলের যুক্তি আমি মেনে নিলাম। যদি আমরা কোনো একটা বিন্দুর মতো হাতের মতো করে চিন্তা করি তাহলে এই আহ্নিক গতিকেও বোধ বলা যায়। ঠিক আছে, আহ্নিক গতিকেও বোধ বলা। সব বোধ বলা যাবে না তো, জোড়া কাটা জেব্রাকে বোধ বানিয়ে দেখা। আচ্ছা, পরীক্ষার হলে যদি বলে আহ্নিক গতি কি, তোকে আগে অপশন দেখতে হবে। অপশনে মানে তোমাদের বই অনুযায়ী বইয়ে বলা আছে পর্যাবৃত্ত গতি দুই ধরনের, একটা আহ্নিক একটা বার্ষিক। ওখানে মানে একটা হচ্ছে স্থানিক একটা কালিক। বোধ বলে কোনো কথা তোমাদের বই বলা নাই, কিন্তু একই সাথে দুইটা হতে পারে। ইন দ্যাট কেস আমরা বোধ বলতে পারি। তো অপশনে যদি বোধ থাকে তখন তুমি বোধ দিতে পারো আহ্নিক গতিকে। এখন তাও বলা যাবে না, কারণ এটা যেই টিচার কোশ্চেন করবে একান্ত তার ব্যক্তিগত ইচ্ছা, স্যারের সাথে কথা বলতে হবে। তাছাড়া বোধ তা কালিক এখান থেকে বের হয়ে আসা। তবে এই হার্টবিট অনেকবার আসছে, হার্টবিট আসলে তোমরা বোধ দিবা, এটা নিয়ে মারামারি করে লাভ নাই। কথা ক্লিয়ার? ওকে। এবার কি বলে, এই যে পর্যাবৃত্ত গতি, এই পর্যাবৃত্ত গতিকে আরো কিছু সিকোয়েন্সে আমরা ভাগ করব। এই সিকোয়েন্সটা সিঁড়ির মতো। প্রথমটার নাম হলো পর্যাবৃত্ত। একটু বাংলা পড়ায়, পর্যায়বৃত্ত না কিন্তু, পর্যাবৃত্ত। এই পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি, সরল ছন্দিত স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি, সরল ছন্দিত স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতি মানে যে এতক্ষণ ধরে আমরা যা পড়লাম, এক্স অথবা টি যে কোনো একটার রিপিটেশন ঘটবে। যে কোনো একটার কি ঘটবে? রিপিটেশন ঘটবে। এখন স্পন্দন গতি হতে গেলে এই গতিটাকে অবশ্যই পর্যাবৃত্ত গতি হতে হবে। পর্যাবৃত্ত গতি হয়ে যদি সেটা ফুটবল খেলার মতো আচরণ করে, অর্থাৎ এইখানে যদি হাফ টাইমের কোনো কনসেপ্ট থাকে, তাহলে আমরা এটাকে বলতে পারবো স্পন্দন গতি। অর্থাৎ ফুটবল খেলায় কি হয়, অর্ধেক সময় ব্রাজিল এইদিকে, আর্জেন্টিনা এইদিকে, অর্ধেক সময় পর আর্জেন্টিনা এইদিকে, ব্রাজিল এইদিকে, অর্থাৎ সাইড চেঞ্জ হয় না। তাই পর্যাবৃত্ত গতির ঘূর্ণন যদি এমন হয় বা গতিটা যদি এমন হয়, অর্ধেক সময় যেদিকে যাবে বাকি অর্ধেক সময় তার উল্টা দিকে যাবে, তাহলে সেটা স্পন্দন গতি। বলতো ঘড়ির কাঁটা কি স্পন্দন গতি? দেখো তো, এটা কি স্পন্দন গতি?
অর্ধেক সময় বড় হচ্ছে, ছোট হচ্ছে। সো হাফ টাইম মেনে চললে সেটাকে আমরা বলবো স্পন্দন গতি। যদি হাফ টাইম মেনে চলে তাহলে আমরা সেই গতিকে কি বলবো? স্পন্দন গতি। হাফ টাইম মেনে চললে গতিকে কি বলবো? স্পন্দন গতি। কথাটি ক্লিয়ার? আবারও বলছি, হাফ টাইম মেনে চললে গতিকে কি বলবো? স্পন্দন গতি। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ কি না? ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে হাফ টাইম মেনে চলতে হবে। অর্থাৎ আরেকটু ভালো করে যদি বলি, মনে করো প্রথম অর্ধেক টাইম এদিকে গেল, পরের অর্ধেক টাইম এদিকে গেল, পরের অর্ধেক টাইম আবার এদিকে গেল, পরের অর্ধেক টাইম এদিকে গেল। এটা স্পন্দন। একটা সরল গোলক। থাপ্পড় সমস্যাটা কি আজকে? ব্যাটারি দে। ফিলিংসটাই নষ্ট করে দিলে। এত সুন্দর ফিলিংসে ছিলাম। হ্যাঁ, কি এগুলা? এই ব্যাটারি মনে হয় শেষ হয়নি, ওখানে লাইট জ্বলছে। আচ্ছা, এই বলে নাকি চকলেট নিয়ে যাও, মানে ওই যে পরীক্ষার একটা ভেক্টরের শীট। ঠিক আছে, একটু পরে দিয়ে দিচ্ছি। শোনো, তাহলে যেখানে ছিলাম, মনে করো কাউকে থাপ্পড় মারছে, এরকম থাপ্পড়টা যদি খালি এরকম 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 হয়, এটা কিন্তু স্পন্দন গতি না। থাপ্পড়টা যদি এরকম হয়, ঠাস 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 ঠাস, তাহলে এটা স্পন্দন গতি। এই বুঝতে পেরেছো? ওকে, এই কি দেখা, থাপ্পড়েও ফিলিংস পাও না তোমরা? আচ্ছা, থাপ্পড় মারতে হবে তোমাদেরকে, তাহলে বাবা বুঝতে পেরেছি। এই শোনো, ঘটনা হচ্ছে তাহলে পর্যাবৃত্ত গতি ক্লিয়ার, স্পন্দন গতি ক্লিয়ার। নাও 3 নাম্বারটার নাম হলো সরল ছন্দিত স্পন্দন গতি। নামে লাস্টে আছে স্পন্দন। তার মানে এই গতিটা এক ধরনের কি গতি হবে? আর স্পন্দন গতি হলে এটা ফ্রিতে কি গতি হবে? পর্যাবৃত্ত গতি হবে। স্পন্দন গতি তো হলোই, আর ফ্রিতে কি গতি হলো? পর্যাবৃত্ত গতি হলো। এবং যদি কোনো স্পন্দন গতির গতিপথ সরল রৈখিক হয়, যদি কোনো স্পন্দন গতির গতিপথ সরল রেখার মতো হয়, তাহলে আমরা তাকে বলবো সরল ছন্দিত স্পন্দন গতি। যদি কোনো স্পন্দন গতির গতিপথ সরল রেখা বা স্ট্রেইট লাইন হয়, আমরা একে বলবো সরল ছন্দিত স্পন্দন গতি। অর্থাৎ প্রথমে পর্যাবৃত্ত হলো, তারপরে হাফ টাইম মেনটেন করলে স্পন্দন হলো। স্পন্দন মেনটেন করে যদি গতিপথটা সরল রেখা হয়, তাহলে সেটা সরল ছন্দিত স্পন্দন গতি। এবং যদি নিচেরটা হয়, উপরের গুলো হবেই। সরল ছন্দিত স্পন্দন হলে স্পন্দন হবেই, স্পন্দন হলে পর্যাবৃত্ত হবে। এটারও উদাহরণ পরীক্ষায় আসে। তাহলে আমি জিজ্ঞেস করব, তোমরা বলবা যে কি গতি। যদি উপরেরটা হয়, নিচের গুলো লিখবো না, নিচেরটা লিখলে উপরের গুলো অটোমেটিক। ওকে, যদি বলি ঘড়ির কাঁটার গতি, তাহলে কি হবে? অনলি পর্যাবৃত্ত। ঘড়ি হলো অনলি পর্যাবৃত্তর উদাহরণ। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, যদি বলি যে কিরকম বলবো, দেখো মনে করো তোমরা বাড়ি থেকে বের হয়েছো, আর এ ফিজিক্সে গেছো, আর এ ফিজিক্স থেকে ডিরেক্ট বাড়িতে চলে গেছো। কি গতি? স্পন্দন গতি। কথা কি ক্লিয়ার? এটাকে আমরা এরকম করে বলতে পারি, এটাকে একটা টার্ম আছে, টার্মটা খুব মজার, কেপলারের বইয়ে পেয়েছিলাম আমি, কাম এন্ড গো গতি। আসা এবং যাওয়া গতি। আসলে এটা লেখা আছে কাম এন্ড গো গতি। দেখো, ধরো আমি পরীক্ষার কোয়েশ্চেনে দিলাম কাম এন্ড গো গতি কি ধরনের গতি?
ঠিক আছে, তাহলে হবে কি স্পন্দন গতি। ওকে, এই এরপর খুব ইম্পর্টেন্ট জিনিস, এই বলো এটা কি গতি? কারণ সাধারণত আমার হাত যদি না নড়ে এটা সরল রেখায় আপ ডাউন করবে। সো স্প্রিংয়ের গতি কিসের গতি? এবার আবার আসল প্রশ্নটা না জিজ্ঞেস করলে হবে না। হার্ট বিট এর গতি কি গতি? সরল ছন্দিত স্পন্দন গতি। শোনো আমি বলি তোমাদেরকে একটা প্রপোজ করার স্টাইল শেখায়, শিখবে না? আচ্ছা শোনো, কাউকে প্রপোজ করার টাইমে বলবা, থাক বলা যাবে না, বাদ দাও। আচ্ছা আচ্ছা বলি, শোনো শিখাই, এটা মনে থাকবে তো। শোনো, এরকম করে বলবা, তোমাকে দেখে আমার হার্ট সিম্পল হারমোনিক মোশন গতিশীল হয়ে গেছে। মানে কি 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 না, ওটা অলওয়েজ থাকলে কি আর তাহলে প্রপোজ হতো? ওটা যদি অলওয়েজ থাকতো তাহলে তো এখন ছেলে বা মেয়ে বলতো তোমার হার্ট তো সব সময় সিম্পল হারমোনিক মোশনে থাকে, তাহলে কি হলো ভালোবাসা? তাহলে তো হবে না। হার্টের গতি সিম্পল হারমোনিক মোশন না, হার্টের গতি অনলি হারমোনিক মোশন। অর্থাৎ হার্টের গতি হচ্ছে স্পন্দন গতি। হার্ট যদি সিম্পল হারমোনিক মোশন হতো তাহলে 10,000 টাকায় বাজারে হার্ট কিনে পাওয়া যেত। সিম্পল হারমোনিক মোশন মানে তো সহজ মোশন, ওটা আমরা কৃত্রিম ভাবে বানিয়ে ফেলতে পারতাম। বাট হার্টের গতি হচ্ছে কমপ্লেক্স হারমোনিক মোশন, দ্যাটস ভেরি ডিফিকাল্ট, এবং এই জন্যই তো আমরা বানাইতে পারি না। কথা বুঝতে পেরেছো? এখন কেন সিম্পল হারমোনিক মোশন একটু বুঝিয়ে দিই। হার্ট তো একই জায়গার উপরে এরকম করছে। মনে করো হার্টের ওই যেই ভালভ দিয়ে রক্ত বার হয় ওটা যদি এখানে হয়, আর একটা ভালভ যদি এখানে হয় একটা সরল রেখায়, তাহলে না গতিটা সরল রেখা হবে। রক্ত এইখান দিয়ে এইভাবে, যে রক্ত যে পথটা যে সরল রেখা থেকে ডেভিয়েটেড হতো, পথটা কি সরল রেখা? তোমার হাতে কি রক্ত সরল রেখায় যায়? এখান থেকে এই এরকম করে মোশন করে না, আঁকা বাঁকা আছে তো, গতিপথটা সরল রেখা না। তাই হার্টের গতি হচ্ছে হারমোনিক মোশন, স্পন্দন গতি। আচ্ছা না 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 না, শোনো, হার্টের যে বিটটা দেখো, এই হার্ট, এই মনে করো আমার হাতটাই হার্ট, এই এই তাহলে এটা কেমন করে সরল রেখা হলো? এই মাথার সাথে এই মাথা, এই জায়গা সবটাতে একটা সরল রেখার মধ্যে নাই। এটা একটা মানে ধরো ওই যে একটা সেন্টের বোতল স্প্রে করলে চারিদিকে ছড়িয়ে যাওয়া, সরল রেখায় কনফাইন না, পজিটিভ ডাইভারজেন্সের মতো ছড়িয়ে যাওয়া। কথা বুঝতে পেরেছো? প্রত্যেকটা বিন্দু চিন্তা করলে তো হবে না, গতিপথের প্রত্যেকটা বিন্দু একটা সরল রেখা থাকতে হবে। মানে ধরো এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, প্রত্যেকটা সরল রেখা। ঠিক আছে? মানে এই যে এখানে স্প্রিং এ দেয়, স্প্রিং এ কি হচ্ছে, এই যে পুরোটাই এদিকে বড় হচ্ছে, একটা রেখায় বড় হচ্ছে। এখন হার্ট তো খালি একটা রেখায় বড় হচ্ছে না, ও এদিকেও বড় হচ্ছে, এদিকেও বড় হচ্ছে, এদিকেও বড় হচ্ছে। কথা বুঝাতে পারছি? বুঝিসনি? তাই হার্টবিট কিসের? হারমোনিক মোশন, নট সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, ওইটা এসএসসিতে এসেছিল? ও আগে বলবা না, তোমরা ভুল দিয়েছিলা। পর্যাবৃত্ত দিয়েছিল, পর্যাবৃত্ত তো হবে, পর্যাবৃত্ত তো হবে। আচ্ছা এই শোনো শোনো, মজার কথা তো বলতে ভুলে গেলাম। তাহলে ওই যে প্রপোজ করার টেকনিকটা দিলাম, তার মানে কি তোমাকে দেখে আমার হাতের গতি স্পন্দন থেকে সরল ছন্দিত স্পন্দন হয়ে গেছে। মানে হাত চারিদিকে বড় হচ্ছে না, হাত খালি তোমার দিকেই বড় হচ্ছে। এই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। বুঝতে পেরেছো? তাহলেই না তোমার প্রপোজটা একসেপ্ট হবে। মানে প্রপোজটা যখন ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে হবে তখনই না একসেপ্ট হবে। কি জ্বালা! এই আর হাসিস না, এবার থাম। এই থামো, এই পর্যন্ত ক্লিয়ার? পড়া কিন্তু এখনো শুরুই করিনি। এখন এই এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি যা পড়ালাম,
এটা ক্লাস 8-9 এর বাচ্চা পর্যন্ত ঠিক আছে। কলেজের কোন টিচার যদি তোমাকে জিজ্ঞেস করে বাবা বলো তো সরল ছন্দিত স্পন্দন কি, আর তুমি যদি বলো স্যার লেন, আগে পর্যাবৃত্ত হতে হবে, তারপর স্পন্দন হতে হবে, তারপরে স্যার যদি লেন গতিপথটা সরল লেখা তাইলে এটা সরল ছন্দিত স্পন্দন হবে। স্যার বলে ঘোড়া আর আন্ডা। এগুলা বাচ্চাদের সংখ্যা, বড় কালে এগুলা বলতে হবে না। বড় কালে একটু বড়দের মতো ফিরে বলতে হবে। বড়রা কি করে সিম্পল হারমোনিক মোশনকে ডিফাইন করে আসো দেখাই। এই তাহলে আমরা পড়ছি হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি, এটার ইংলিশ হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। ইন শর্ট আমরা সারা জীবন এটাকে বলবো SHF। হাউ কিউট নাম। এবং এই অধ্যায়ের নাম পিরিয়ডিক মোশন হলেও এখানে খালি SHM পড়ানো হবে। বুঝতে পেরেছো? অধ্যায়ের নাম যাই হোক কি পড়ানো হবে? এই এখন সিম্পল হারমোনিক মোশনের বড় বাচ্চাদের ডেফিনিশন হচ্ছে এমনি অনেক দেরি হয়ে যাবে রে ভাই, থাম। সিম্পল হারমোনিক মোশন মানে সেই গতি, যেই গতি তৈরি করার জন্য একটা বল লাগবে না, যেই গতির জন্য দায়ী বল ইজ প্রপোর্শনাল টু সরণ এবং নেগেটিভ। অর্থাৎ যে গতির জন্য দায়ী বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী তাকে সরল ছন্দিত স্পন্দন বলে। এইটা এক ফাইলই যথেষ্ট। এই একটা কন্ডিশন ফুলফিল হলে ওটা সরল রৈখিক গতিও হবে, স্পন্দন গতিও হবে, পর্যাবৃত্ত গতিও হবে। সিঙ্গেল কন্ডিশন সবাইকে স্যাটিসফাই করে। F is proportional to minus x. F is proportional to minus x. অর্থাৎ যদি কোন গতির জন্য দায়ী বল কত বড় ভণ্ড, ও সাউন্ড তো চলেই গেল। সাউন্ড কোথায়? ঠিক আছে, আমার তো গলায় মনে হচ্ছে ঠিক নাই, দাঁড়াও দেখি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোনো, তাহলে ঘটনা হচ্ছে যদি যদি কোনো গতির জন্য দায়ী বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয় তাহলে তাকে সিম্পল হারমোনিক মোশন। তাহলে এখন থেকে যাই ডেফিনিশন আসুক, স্যার যদি জিজ্ঞেস করে স্যার সরল ছন্দিত স্পন্দন কি, বলবা স্যার F is proportional to minus x হলেই সরল ছন্দিত। এটা হচ্ছে বড় বাচ্চাদের ডেফিনিশন। ক্লিয়ার? ওকে, এখন এইখান থেকে আমরা SHM এর ইকুয়েশন ডিরাইভ করব। ওকে, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। সাউন্ড একটু বেশি। F is proportional to F is proportional to minus x। তাহলে সমানুপাতিক চিহ্ন তুললে কি দিতে হয়? একটা ধ্রুবক দিলাম, কেউ মানা করেনি আমাদেরকে। F মানে আবার M এ না, তাহলে ফাদার ইকুয়াল টু মাদার। এইখান থেকে A বের করলে মাইনাস কে বাই এম ইন্টু এক্স। মজার কথা, এই কে বাই এম একটা ধ্রুবক না? কি বলো? কি আচ্ছা বল মানে যে কোনো মোমেন্ট আমরা এম এ লিখতে পারি না? পারি না? যদি ভর ধ্রুব হয় এম এ লিখতে পারি, তা আমরা ধরলাম যে ঝুলাঝুলি করছে ওর ভর ধ্রুব এম, মানে যে ঝুলাঝুলি করছে তার ভর কত? এম। আচ্ছা এই স্প্রিং এ কি বস্তু ঝুলাঝুলি করবে না? দোলনায় বস্তু ঝুলাঝুলি করবে না? যে ঝুলাঝুলি করছে তার ভর কত? এম। তার বল কত? এম এ।
কি যে করো তোমরা এখন বলো এই কে ধ্রুবক এমও ধ্রুবক তাহলে কে বাই এম কি তো কে বাই এম যেহেতু ধ্রুবকই কে বাই এম যেহেতু ধ্রুবকই আমরা মনে করি যে এটা একটা ধ্রুব এই মনে করে নিলাম এটা একটা ধ্রুব এই কে বাই এম হচ্ছে ওমেগা স্কয়ার মনে করলাম ধ্রুবক যে এখন একটু বোঝানোর চেষ্টা করি কেন আসলে আমরা ওমেগা স্কয়ার লিখলাম আচ্ছা শোনো এই ওমেগা এর নাম নরমালি তোমরা ওমেগা বলতে কি বুঝো কৌণিক বেগ এটাও 99.99% কৌণিক বেগ কিন্তু 0.01% এর জন্য এর একটা নিজস্ব নাম আছে আলু মানে তো পটেটো তাই না কিন্তু তুমি এখন আমেরিকায় গিয়ে বলো আলু দে দিবে দিবে না এই আর এই তাহলে এই ওমেগার অ্যাকচুয়াল পরিচয় হচ্ছে কৌণিক কম্পাঙ্ক এখন কথা হলো কৌণিক কম্পাঙ্ক কি জিনিস আচ্ছা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে কে বাই এম কে আমরা ওমেগা স্কয়ারই কেন ধরলাম পৃথিবীতে এত কিছু থাকতে আমরা মুরগি স্কয়ার ছাগল স্কয়ার ধরতে পারতাম স্কয়ার কেন কিউব ধরবো হ্যাঁ আরো কত কিছু ধরার আছে আমাদের তাই না শোনো তোমাদের প্রাইভেট নাই 7টা বাজবে থাম পড়া তো আমি পড়িয়ে ছাড়বো থাম এটা ইম্পর্টেন্ট জিনিসটা বাবা নাহলে পরে বুঝবা না ফিজিক্সের একটা ফান্ডামেন্টাল পার্ট হচ্ছে ইউনিট মানে একক যদি ধরো আমি তোমাকে বলে দিলাম মুরগি মিটার তুমি ধরে নিবা যে এটা কোনো কিছু দৈর্ঘ্য তোমাকে বললাম ছাগল সেকেন্ড ধরে নিবা এটা কোনো কিছু একটা সময় পাগল কেজি তাহলে মনে করে নেবে এটা কোনো একটা ভয় অর্থাৎ এই ফিজিক্সের একটা ফান্ডামেন্টাল প্রপার্টি হচ্ছে ইউনিট তাই একক গুলো বিশ্লেষণ করা বেস্ট তো তুমি যদি এই এফ ইকুয়াল টু কে এক্স থেকেই বিবেচনা করো তুমি শিওর যে কে এর একক হচ্ছে নিউটন পার মিটার দেখো হ্যাঁ কিনা আর এম এর একক তুমি শিওর যে কেজি তাহলে কে বাই এম এর একক হচ্ছে নিউটন পার মিটার বাই কেজি নাও নিউটন মানে কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার কেজি এবার জীবনের মতো করে কাটাকাটি করলে খাটিস খুটিস থাকে কি পার সেকেন্ড স্কয়ার এটাকে আরো সুন্দর করে লিখলে পার সেকেন্ড হোল স্কয়ার এই পার সেকেন্ড মানে কম্পাঙ্ক না তাহলে কম্পাঙ্কের বর্গ কিন্তু এখানে এই জিনিসটা ঘোরাঘুরি করে মানে স্প্রিং এর এই গতিকে আমরা সামনের ক্লাসে দেখবা এটাকে আমরা বৃত্তের সাথে তুলনা করব কিন্তু এখানে ঘূর্ণনের একটা বিষয় আছে আবার কৌণিক বেগের একক রেডিয়ান পার সেকেন্ড কিন্তু রেডিয়ানের কোনো মাত্রা নাই তো ওটাকেও পার সেকেন্ড হিসেবে বলা যায় একক যেহেতু ওটার সাথে মিলে যাচ্ছে এবং একক এটার বর্গের সাথে মিলে যাচ্ছে তাই আমরা ওটাকে যেহেতু কনস্ট্যান্ট আমরা ওমেগা স্কয়ার ধরে নিয়েছি এবং এই লাইন থেকেই কৌণিক কম্পাঙ্কের ডেফিনিশন দিয়েছি মানে কোনো একটা জিনিসের তো ডেফিনিশন দেওয়া লাগে বলের যেমন ডেফিনিশন ছিল কাজের ডেফিনিশন ছিল এই লাইন থেকেই কৌণিক কম্পাঙ্কের ডেফিনিশন দেওয়া হয়েছে যেখান থেকে আমরা বলতে পারবো কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম এখান থেকে কোশ্চেন আসে পরীক্ষা বুঝতে পেরেছি ক্লিয়ার আমি তো বুঝাই দিলাম যে বিজ্ঞানীরা কিভাবে একক থেকে জিনিসটা ধরছে ক্লিয়ার তো ওকে ভেরি গুড নাও আমরা বলতে পারি a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স দারুণ লাগছে এবার কতগুলো ছোট ছোট জিনিস তোমাদেরকে দিব দেখো তো এগুলা কি বলতে পারো কিনা তোমরা তোমরা আমাকে একটু বলার চেষ্টা করো তো বাবারা এবং বাবিরা dx বাই dt এই অথবা জিরো দেওয়া উচিত কেন রেডিয়ান লিখবো না লিখতে হবে রেডিয়ান মাত্রা লাগে না মানে আমরা তো মেনলি মাত্রা মিলাই রেডিয়ানের কোনো মাত্রা নাই কেন তুমি হার্টজ লিখবা এই
একটা ফোঁটা, দুটা ফোঁটা, একটা ফোঁটা না একটা দাগ, দুইটা দাগ। ফিজিক্সে দাগ আর ফোঁটা একই না। এখন এই যে 7টা জিনিস লিখলাম, বলো কোনটা মানে কি বোঝায়? ওরে মিনিট, সেকেন্ড, ঘন্টা, আরো কিছু। একে একে আসি, দেখি না পারলে বাড়াবো যদি। এটা কি জিনিস বলো? বেগ। কি জিনিস বলো? এটা কি জিনিস? আর বেগকে আরেকবার অঙ্কনীকরণ করলে কি পাওয়া যায়? দেখি কে বলতে পারে এটা কি? বেগের বর্গ। এই বেটা আরেকবারের কি আছে? এটা ডিএক্স বাই ডিটি মানে বেগ, তুই জানিস না? খালি ভন্ডামি। ওকে, এই দেখো এক্স ড্যাশ, এটার মানে কি জানো? এক্স ড্যাশ মানে হচ্ছে এক্স দিয়ে অন্তরীকরণ, ড্যাশ মানে এক্স দিয়ে অন্তরীকরণ। তাহলে এক্স ড্যাশ মানে হচ্ছে ডিএক্স বাই ডিএক্স। আর এক্স ডবল ড্যাশ মানে এক্স দিয়ে দুইবার অন্তরীকরণ। হ্যাঁ, একটা 1 একটা 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। আচ্ছা, আর এটা 1, তাহলে 1 এর অন্তরীকরণ 0 না? তাই বলো ডট কি? ডট মানে টাইম ইজ রেসপেক্ট টু ডিফারেন্সিয়েশন। এটার মানে হচ্ছে dx বাই dt বা বেগ, এটার মানে হচ্ছে d স্কয়ার x বাই dt স্কয়ার ইকুয়াল টু, তোমরা আল্লাহ অনলাইনে যে এরকম করে dx বাই dt বলছি, কবে কে কেটে ভাইরাল করে দেবে যে কার কাছে পরিস্থিতি। সরি, বলে দিচ্ছি, তাই এটা আসল উচ্চারণ ম্যাথমেটিক্স এর ভাষায় ddt অফ x। আমি তোমাদেরকে মজা করে বলবো dx বাই dt, কারণ এটা অঙ্কটা সহজ। ঠিক আছে, জেনে শুনে ভুল বললাম, নো প্রবলেম। এই তাহলে এই 7টা ওকে। এটাকে কি বলবো? ddt of ddt of x, ddt of ddt of x। তাহলে আমাকে বল, ম্যাথমেটিশিয়ানের ভাষায় বলবি না আমাদের মতো ভুল ভাষায় বলবি? ভুলই ভালো, সার্ভ এক্সেলের দাগই ভালো, আর আমাদের এক ভুলই ভালো। ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার, এটা কিন্তু বলা যাবে না ম্যাথের টিচারের কাছে। উজ্জ্বল ভাইকে বললে কিন্তু আমাকে ধরে বানাবে। আচ্ছা শোনো, তাহলে এই এর জায়গায় আমরা লিখতে পারবো ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, মাইনাস ওমেগা স্কয়ার। এটা এই পারে আসলে কি হবে দেখো তো? ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু 0। এইটাকে আমরা বলতে পারবো SHM এর জেনারেল ইকুয়েশন। এইটাই হচ্ছে SHM এর জেনারেল ইকুয়েশন, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু 0। কি হলো, খুব কঠিন কিছু করেছি? এর জায়গায় এ বসাইছি, এটাকে এই পারে নিয়ে গেছি। এটা তো সবাই জানে, যখন এমসিকিউ প্রশ্নে সেট করবে সেটা, এটাও কিন্তু জানতে হবে। দেখো এটাকে কিন্তু এটাও লেখা যায় এক্স ডবল ফোঁটা মাইনাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু 0, দে আর সেম। মনোযোগ চেক করছিলাম, ঠিক আছে? এই ক্লিয়ার? এখন এই ইকুয়েশন দিয়ে কি আমরা মুড়ি খাবো? এই ইকুয়েশন দিয়ে আমাদের অনেক লাভ আছে। এই আচ্ছা দেখাচ্ছি, একটু থামো, একটু থামো, তাহলে 7টা 8টা বেজে যাবে, পরের ব্যাচগুলো তো রাত 12টায় বাড়ি যাবে। থামে, এটা তো না। এই নোটেশন গুলো লাগবে যদি কেউ কোনোদিন ইংলিশ কোনো বই পড়তে চাও, এই নোটেশন গুলো লাগবে। বাংলায় বইগুলোতে লাগবে না, বাট ইংলিশ কোন নোটেশনে লাগবে। কেন পড়ালাম? স্যাররা তো ইংলিশেই আলটিমেটলি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন গুলো ইংলিশ থেকে বাংলা করে, তো অনেকে মনে করতে পারে ইন্টারের ছেলে এই নোটেশন জানবে না, দিয়ে দিলাম। ওকে, তাহলে এই ইকুয়েশনটা যে স্যাটিসফাই করবে সে এসেছেন, যে করবে না সে এসেছেন না। যেমন অনেকের মনে করো প্রথম দিকে চিরকুট পরীক্ষা দিতে গিয়ে প্রথমটাতে 0, পরেরটাতে 0, তারপরটাতে 0, তারপরটাতে 0, এরকম 10-20টা চিরকুট 0 পেয়ে হতাশ হয়ে গেছে।
তারা হয়তো টিকে থাকতে পারেনি। এরকম যারা নিয়ম মেনে থাকবে, এই ইকুয়েশনের নিয়ম যারা মেনে থাকবে তারা এসএইচএম, যারা নিয়ম মেনে থাকেনি তারা এসএইচএম না। ও অসাধারণ কথা। এখন আমরা একটু লাইনটাকে আবার দেখি। ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। শোনো, এখানে এক্স দিয়ে লিখতে হবে এরকম কোনো বিষয় না। তুমি লেখো ডি স্কোয়ার মুরগি বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু মুরগি, এবং এক্স দিয়ে না লেখাটাই বেটার। তোমাদের বইয়ে থাকে তাই আমি লিখলাম। যেমন প্র্যাকটিক্যালি আমি যখন সামনের ক্লাস থেকে লিখবো, আমার স্টুডেন্টরা এক্স দিয়ে এটাকে লিখবে না, ওয়াই দিয়ে লিখবা, সামনের দিন থেকে ভিজুয়ালাইজেশন সহজ হবে। তোমরা ইকুয়েশনটাকে লিখবা ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। কারণ আমাদের যে কাপাকাপিটা, এটা আমরা ওয়াই অক্ষে, এখানে একটা কাপাকাপি পড়বো, মোশন পড়বো না, মোশনটা আমরা এরকম মোশন পড়বো। আচ্ছা, এখন এই ইকুয়েশনকে ভালোবাসতে হবে, থামেন। আচ্ছা, এটাকে যে আমি সমীকরণ বলছি, কেন আমি এটাকে সমীকরণ বলছি? ইচ্ছা ইকুয়াল টু খুশি, তাই? এটাকে কেন আমি সমীকরণ বলছি? প্রত্যেকটা ব্যাচ কিন্তু উত্তর দিতে পেরেছে। সমান চিহ্ন আছে তাই বলেছে। আমার কানে আসেনি, যে কানে যে একটা কঠিন জিনিস পড়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বলেছে শুনিনি। ইকুয়াল চিহ্ন থাকলে ইকুয়েশন। এবার ভালো করে লক্ষ্য করো তো, ভালো করে লক্ষ্য করো, এইখানে ওয়াই এর পাওয়ার কত? এখানে ওয়াই এর পাওয়ার কত? তাহলে এমন একটা ইকুয়েশন যদি দুই দিকে পাওয়ার গুলা সেম থাকে, এমন একটা ইকুয়েশন যদি দুই দিকে পাওয়ার গুলা, মানে যতগুলো ওয়াই থাকবে সবার যদি পাওয়ার সেম থাকে, এটাকে আমরা বলি হোমো পাওয়ার। কি বলি? এটাকেই বলা হয় হোমোজিনিয়াস ইকুয়েশন। কি বলা হয়? বায়োলজিতে পড়ছো না, হোমো হেটারো। হোমো মানে সম, হেটারো মানে ভিন্ন। হোমো লোকাস, হেটারো লোকাস। আবার রুই মাছে গিয়ে পড়বা হোমো সার্কেল, হেটারো সার্কেল। হোমো মানে একই, হেটারো মানে ভিন্ন। হোমো মানে একই, হেটারো মানে ভিন্ন। ক্লিয়ার? তাহলে বিষয়টা দাঁড়ালে এরকম, ওয়াই এর পাওয়ার সেম কিনা, তাহলে এটা হলো হোমোজিনিয়াস ইকুয়েশন। কেমন সমীকরণ? হোমোজিনিয়াস সমীকরণ। ক্লিয়ার? আমার কথা, এই সমীকরণকে পেতে গেলে কয়বার অন্তরীকরণ করতে হবে? একবার অন্তরীকরণ করলে বলা হয় ফার্স্ট অর্ডার, দুইবার অন্তরীকরণ করলে বলা হয় সেকেন্ড অর্ডার, 100 বার অন্তরীকরণ করলে বলা হয় 100 অর্ডার। তাহলে এই ইকুয়েশনটার নাম কয় অর্ডার? এর যদি পূর্ণ নাম লিখি, মানুষের পূর্ণ নাম থাকে না, যেমন একজন ইতিহাসে একটা মানুষ ছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, এই যে একটা নাম ছিল না, এরকম যদি আমরা এই ইকুয়েশনটাকে প্রপার নাম দেই, এর নাম হচ্ছে, লিখবো সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ইকুয়েশন। সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ইকুয়েশন। এই তো জিনিয়াস মানে ভুলে গেছি হয়তো, এবারে ডট 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 দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো? সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ইকুয়েশন। তাহলে পরীক্ষায় আসে এই প্রত্যেকটা, আমি যা যা লিখলাম প্রত্যেকটা একটা করে এমসিকিউ। কয় নাম্বার অর্ডার? কেমন? একটা লাইন তাও ছুটে গেছে। সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ডেরিভেটিভ ইকুয়েশন। ডেরিভেটিভ ইকুয়েশন মানে দুইবার অন্তরীকরণ করা হয়েছে না, অন্তরীকরণ করা হয়েছে, তাই নাম ডেরিভেটিভ ইকুয়েশন। বা এটার আরেকটা নাম আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এগুলো এমসিকিউ আসে। এই ক্লিয়ার? এখন এটা দিয়ে আমাদের লাভ কি? যদি আমাদের কোন ইকুয়েশন একে সিদ্ধ করে ও এসএইচএম, আর সিদ্ধ না করলে ও এসএইচএম না। যেমন মনে করো আমরা আমাদের একটা ইকুয়েশন দিয়ে দিলাম y ইকুয়াল টু sin t। এই মনে করো
আমরা ওই সাউন্ডের দিকে মনোযোগ না দিয়ে একটু পড়ার দিকে মনোযোগ দাও, আস্তে করলে আমাকে আরো অনেক জোরে কথা বলা লাগছে। থামো। তাহলে y ইকুয়াল টু সাইন টি, এইটার অন্তরীকরণ করলে কি হয় জানো? পরনিবে তোমরা সাইনের অন্তরীকরণ করলে হয় কস। এরকম করে মনে রাখতে পারো, সাইন মানে পাপ, পাপ করলে কষ্ট পেতে হয়। সাইন এ সাইন, সিন, সিন মানে কি পাপ, পাপ করলে কষ্ট পেতে হয়। ঠিক আছে? তাহলে ইকুয়েশনকে স্যাটিসফাই করার জন্য আমাদেরকে দুইবার অন্তরীকরণ করতে হবে। কয়বার? তাহলে আসো তো দুইবার অন্তরীকরণ করি। এই প্রথমবার অন্তরীকরণ করছি dy বাই dt। তাহলে বলো সাইন কে অন্তরীকরণ করলে কি হয়? পাপ করলে কি পেতে হয়? কষ্ট পেতে হয়। কষ্ট। একবার অন্তরীকরণ করলে হবে? একবার অন্তরীকরণ করলে হবে? আবার অন্তরীকরণ করতে হবে। এই এবার বলো, এবার কি হবে? হ্যাঁ, কস কে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন। কারণ কষ্ট পেলে ওই আগের পাপগুলা, মানে আগের পাপগুলা রিভার্স প্রক্রিয়ায় মোচন হয়ে যায়। বুঝতে পেরেছো? তাহলে সাইন কি অন্তরীকরণ করলে কস হয়, মানে পাপ করলে কষ্ট পেতে হয়। কষ্ট পেলে উল্টা দিক দিয়ে পাপগুলা মোচন হয়ে যায়। ওকে, তাহলে এটাকে কি হলো? মাইনাস সাইন। অথবা এরকম করেও মনে করতে পারো, কষ্ট যখন পেয়েছে ওই আবার পাপ করে, তাই মাইনাস সাইন। ওকে, আচ্ছা। এই এবার আমাকে বলো তো, এই সাইনটির মধ্যে একটা আগাম আছে, সাইনটি কি? তাহলে হলো কি? d স্কয়ার y বাই dt স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1, মাইনাস কে এদিকে নিয়ে আসলে মাইনাস থেকে এই পারে নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল। তাহলে দেখো তো d স্কয়ার y বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ারের মান 1। তাহলে এটা কি আমাদের SHM এর ইকুয়েশনটা সিদ্ধ করলো? তার মানে আমরা উত্তর দিতে পারবো এটা সিদ্ধ করে করে করে। এই ক্লিয়ার? এবার দ্রুত গতিতে আমরা একটু করার চেষ্টা করি এটা সিদ্ধ করে কিনা। e টু দি পাওয়ার t। এই তোমরা কি জানো e টু দি পাওয়ার t এর অন্তরীকরণ কি? হ্যাঁ, e টু দি পাওয়ার t হলো আরে ফিজিক্সের প্রোডাক্ট। টিভিতে অ্যাড দেখায় না, পড়লে ভাঙে না। e টু দি পাওয়ার t হচ্ছে আরে ফিজিক্সের প্রোডাক্ট। ভাঙলেও ভাঙে না, জোড়া লাগলেও লাগে না। ভাঙলেও ভাঙে না, জোড়া লাগলেও লাগে না। মানে একে অন্তরীকরণ করলেও e টু দি পাওয়ার t, যোগজীকরণ করলেও ও দারুণ এক্সাম্পল। বললেও ফের, না বললেও ফের। তুই এরকম বললি কেন? আমি কি খারাপ প্রশ্ন করি? ছি ছি ছি। এই তাহলে dy বাই dt কি হবে? e টু দি পাওয়ার t। আবার d স্কয়ার y বাই dt স্কয়ার কি হবে? এই e টু দি পাওয়ার t মানে কি? এবার এটাকে এদিকে নিয়ে আসো, d স্কয়ার y বাই dt স্কয়ার মাইনাস y ইকুয়াল টু 0। এবার বলো এটা কি সিদ্ধ করে? না, কারণ শোনো, ওমেগা স্কয়ার না, স্কয়ারের মান জীবনে কখনো কোনোদিন নেগেটিভ হতে পারে না, তাই এটা সিদ্ধ করে না। আর একটা উদাহরণ করাবো, তা নাহলে চিরকুটে পারবা না যে। আর একটা চিল। ওকে, এই রেডি? আচ্ছা তোমরা অনেক কথা বললে তো, নাহলে এতক্ষণ টাইম লাগবে। আচ্ছা, এই না হলেও 10 মিনিট কম লাগতো, এটা সত্যি। আমার দোষ আছে, আমি স্বীকার করছি, তোমাদের মতো অস্বীকার করছি না। আচ্ছা আচ্ছা থামো, ঠিক আছে। পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড কাজ হলে তারপরে স্বীকার করবো। এই পরীক্ষায় না, ওই যে ভিক্টর পরীক্ষা 26 তারিখ। কয়টায় পরীক্ষায়? 3:30টায় গো। যারা অ্যাডমিট নিয়ে যাও, আমি ক্লাস শেষে অফিস থেকে নিয়ে চলে যাবো। আজকে কিন্তু অ্যাডমিট পাওয়া যাবে না। ওকে, এই রেডি? ওয়াই ওয়াই তোমাকে খাই,
y = যদি বলি sin 2t, এইটার যদি আমরা করার চেষ্টা করি, দেখো এখানে কাফফারা দিতে হবে। তোমাদেরকে কাফফারা শিখাইছিলাম না? অনেকেই ভুলে খেয়ে গেছো, আগের ব্যাচগুলো পড়িয়ে বুঝতে পেরেছি। শোনো, যদি তুমি এটাকে dy/dt করো তাহলে ভালো করে বুঝো, এই নিচের এটা আর এই পেটের এটা যদি একই না হয়, তার মানে এখানে পাপ হয়েছে। পাপ হলে প্রায়শ্চিত করতে হবে। এই প্রায়শ্চিত মানে যাকে, মানে এই জায়গাতে যে আছে ওর একবার এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, যে গুণ করে দিতে হবে। মানে একটু বোঝাই, সাইনের অন্তরীকরণ পাপ বা কষ্ট, কষ্ট কি sin 2t এর অন্তরীকরণ হলো cos 2t, বাট এখানে আছে t, টি দিয়ে 2t কে অন্তরীকরণ, তাহলে কত 2, এই দুটো সামনে বসাই দিলাম। আবার অন্তরীকরণ করো, d²y/dt², চেন রুল দিয়ে করাইছিলাম এর আগে একবার। আবার যদি অন্তরীকরণ করো 2 এর মতো থেকে গেল, cos 2t এর অন্তরীকরণ মাইনাস sin 2t, মানে এখানে আছে কি 2t আরেকবার অন্তরীকরণ করলে তাহলে কি হলো বলো, -4 sin 2t মানে -4y, so that d²y/dt² plus 4y = 0। এবার হবে না, হবে না বলো? হবে। সিস্টেম কি শিখাইলাম আজকে? একটা টাইপ পড়াতে পারলাম অনলি। আমি প্রথম ক্লাস পরেই বুঝে গেছি আমি যা ধরেছিলাম এই অধ্যায়টায় আরো 4 দিন বেশি লাগবে, কারণ তোমাদের অন্তরীকরণ যোগজীকরণ পড়াই হয়নি, এগুলো পড়াতে হবে। তাহলে বিষয় জানালো এটা যে আমরা একটা টাইপ শিখলাম, যে কোনো ইকুয়েশন যদি আমাদের দেওয়া থাকে, আমরা দুইবার অন্তরীকরণ করে যদি এরকম টাইপের ইকুয়েশন আসে, সেটা এসএইচএম, না আসলে এসএইচএম না। ক্লিয়ার? বন্ধ দ্য খাতা, গিভ দ্য চিরকুট। লাও, এই একবারে চিরকুট পাস করতে করতে তোমাদের এই পরীক্ষার নোটটা পাস করে নাও। কারো যদি বন্ধু বান্ধবের জন্য লাগে নিয়ে যেতে পারো, কারণ পরীক্ষা যারা দিচ্ছে এটা সবাইকে দেওয়া হচ্ছে। তো কারো যদি বন্ধু বান্ধবের জন্য লাগে তারাও নিয়ে নিতে পারো। নাও, ভেক্টরের শীট নিয়ে নিয়ে পাস করে দাও। ভেক্টরের এই শীট থেকে 10টা এমসিকিউ কমন পাবা, মানে 10 মার্ক কমন পাবা। বন্ধু বান্ধবীদের বলো পুরোটাই কমন। হ্যাঁ,